এই যে ডিজিটাল জগৎ যেখানে আমরা সারাক্ষণ থাকি, এখানকার তথ্যগুলো আসলে কিভাবে সাজানো থাকে, এই ব্যাপারটা কি কখনো জানতে ইচ্ছে করেছে? চলুন আজ আমরা এই পুরো বিষয়টার একদম গোড়ার ধারণাগুলো পরিষ্কার করে নিই, একেবারে শুরু থেকে। দেখব কিভাবে তথ্যের একটা ছোট্ট কণা থেকে একটা বিশাল গোছানো সিস্টেম তৈরি হয়ে যায়। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট তালিকা দেখে নেওয়া যাক। প্রথমে জানব ডেটা আর ডাটাবেসের মূল ধারণা, তারপর দেখব ডিবিএমএস জিনিসটা কি, এরপর জানব ডাটাবেসের সাথে কথা বলার ভাষাগুলো সম্পর্কে, এর ডেটার ব্লুপ্রিন্ট বা ইআর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, আর সবশেষে বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম সেকশন, মূল ধারণা। যে কোনো বড় জিনিস বুঝতে গেলে কি করতে হয়? তার সবচেয়ে ছোট অংশটা থেকে শুরু করতে হয়, তাই না? আমরাও ঠিক সেখান থেকে শুরু করব। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, ডেটা জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, ডেটা হলো তথ্যের সবচেয়ে ছোট একক। যেমন কারো নাম, তার বয়স বা একটা ছবির যে কোনো একটা পিক্সেলের রং, এগুলো সবই ডেটা। আর একটা মজার ব্যাপার কি জানেন? এই ডেটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ডেটাম থেকে, যার মানে হলো তথ্যের একটা মাত্র টুকরো। মানে অনেকগুলো ডেটাম এক হয়ে কিন্তু ডেটা তৈরি হয়। বেশ, ডেটা তো বোঝা গেল, কিন্তু এই হাজার হাজার লাখ লাখ ডেটা যদি আমরা শুধু এক জায়গায় ফেলে রাখি, তাহলে কি হবে? একটা বিশাল জগা খিচুড়ি অবস্থা, তাই না? আর ঠিক এখানেই আসছে ডেটাবেসের ধারণাটা। ডেটাবেস আর কিছুই না, ডেটার একটা গোছানো সংগ্রহ। ভাবুন তো একটা পারফেক্টলি অর্গানাইজড ডিজিটাল ফাইলিং ক্যাবিনেটের কথা, যেখানে সব কিছু এমনভাবে সাজানো যে যখন যা দরকার এক মুহূর্তে খুঁজে পাওয়া যায়। ওকে, আমাদের ডিজিটাল ফাইলিং ক্যাবিনেট তো রেডি, কিন্তু এই ক্যাবিনেটটা ম্যানেজ করবে কে? কে দেখবে সব ফাইল ঠিকঠাক জায়গায় আছে কি না? এখানেই আমাদের গল্পের পরের চরিত্র আসছে, ডিবিএস। ডিবিএমএস পুরো কথাটা হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা বেসিক্যালি একটা সফটওয়্যার যার কাজই হলো আমাদের ওই ডাটাবেসটাকে চালানো বা ম্যানেজ করা। মানে আমাদের ডিজিটাল ফাইলিং ক্যাবিনেটের জন্য যেন একজন লাইব্রেরিয়ান বা একজন অফিস ম্যানেজার, যেমন ধরুন মাইএসকিউএল, অরাকল বা এসকিউএল সার্ভার। এগুলো সবই খুব জনপ্রিয় ডিবিএমএস এর উদাহরণ। এরাই আসলে নিশ্চিত করে যে ডেটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে, জমা থাকছে আর অবশ্যই সুরক্ষিত থাকছে। তো একটা ডিবিএমএস ঠিক কি কাজ করে, এই কিছু মূল বৈশিষ্ট্য যদি দেখি। প্রথমত, এটা তো একটা ডিজিটাল রিপোজিটরি, মানে ডেটা রাখার জায়গা। কিন্তু শুধু রাখাই নয়, এটা ডেটার একটা পরিষ্কার লজিক্যাল ভিউ আমাদের দেয়। মানে পর্দার পেছনে অনেক জটিল ব্যাপার থাকলেও আমাদের সামনে সবটা খুব সহজভাবে তুলে ধরে। আর সবচেয়ে জরুরি যে বিষয়গুলো, অটোমেটিক ব্যাকআপ আর রিকভারি, মানে ডেটা হারিয়ে যাওয়ার ভয় কম। আর অবশ্যই ডেটা সিকিউরিটি তো আছেই। তাহলে ডিবিএমএস ব্যবহার করলে আসল সুবিধাটা কি? প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ডেটার পুনরাবৃত্তি বা রিডান্ডেন্সি আটকায়। মানে একই তথ্য বারবার রাখার দরকার পড়ে না, এতে জায়গা বাঁচে, ভুলও কম হয়। দ্বিতীয়ত, ডেটা শেয়ার করাটা ভীষণ সহজ হয়ে যায়। একটা টিম একই ডেটা নিয়ে কাজ করতে পারে। আর যেহেতু সবকিছু একটা সেন্ট্রাল জায়গা থেকে কন্ট্রোল হয়, তাই মেইনটেনেন্স করাটাও অনেক সোজা। কিন্তু সবকিছুরই তো একটা ভালো আর একটা মন্দ দিক থাকে, তাই না? এই যে সবকিছু একটা সেন্ট্রাল জায়গায় থাকে, এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেটা শেয়ারিং খুব সহজ। কিন্তু এর সবচেয়ে বড় ঝুঁকিটা কি ভাবুন তো? যদি কোনো কারণে ওই একটা মাত্র ডেটাবেসটাই বসে যায়, তাহলে কিন্তু পুরো অর্গানাইজেশনের কাজ বন্ধ হয়ে যেতে পারে, সব ডেটা বিপদে পড়তে পারে। মানে এটা অনেকটা একটা দুইধারী তলোয়ারের মতো। ঠিক আছে, আমাদের ডেটাবেস আছে, সেটাকে ম্যানেজ করার জন্য ডিবিএমএসও আছে। কিন্তু আমরা বা আমাদের বানানো অ্যাপগুলো এই ডিবিএমএস-এর সাথে কথা বলবে কিভাবে, মানে নির্দেশ দেবে কিভাবে? হ্যাঁ, এর জন্য বিশেষ কিছু ভাষা আছে। এই ভাষাগুলোর মধ্যে প্রথমটা হলো ডিডিএল, অর্থাৎ ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এর কাজ হলো ডেটাবেসের কাঠামো বা কঙ্কালটা তৈরি করা। মানে আমাদের ওই ফাইলিং ক্যাবিনেটের তাক, ড্রয়ার, এই সব কিছুর ডিজাইন তৈরি করা হয় এই ভাষা দিয়ে। ক্রিয়েট বা অল্টারের মতো কমান্ডগুলো হলো এর উদাহরণ। বেশ, কাঠামো তো তৈরি হলো, এখন তো ভেতরের ডেটা রাখতে হবে, তাই না? এর জন্য ব্যবহার হয় ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর আজই হলো ডেটা নিয়ে নাড়াচাড়া করা, যেমন নতুন ডেটা ঢোকানো, মানে ইনসার্ট করা,
কিছু খুঁজে বের করা মানে সিলেক্ট করা বা কিছু আপডেট করা, এটাই কিন্তু ডেটাবেসের সাথে কথা বলার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আসছে সিকিউরিটির ব্যাপারটা। ডিসিএল অর্থাৎ ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটাই হলো সেই সিকিউরিটি গার্ড। এর মাধ্যমে ঠিক করে দেওয়া হয় কে ডেটা দেখতে পারবে আর কে পারবে না। গ্র্যান্ট কমান্ড দিয়ে পারমিশন দেওয়া হয় আর রিভোক দিয়ে পারমিশন তুলে নেওয়া হয়। সহজ কথায় কার হাতে কোন ড্রয়ারের চাবি থাকবে সেটা ঠিক করে দেয় এই ডিসিএল। আর শেষে আছে টিসিএল মানে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটাকে ডাটাবেসের সেভ আর আনডু বাটন বলতে পারেন। ধরুন অনেকগুলো ডেটা পরিবর্তন করা হলো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কমিট কমান্ড দিয়ে পরিবর্তনগুলো পার্মানেন্টলি সেভ করা হয়। আর যদি মনে হয় কোথাও গড়বড় হয়েছে তাহলে রোলব্যাক কমান্ড দিলেই সব আগের অবস্থায় ফিরে যাবে। দারুণ না? আচ্ছা, একটা বাড়ি বানানোর আগে কি করা হয়? একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, তাই তো? ঠিক সেরকমই একটা ভালো ডেটাবেস বানানোর আগেও তার একটা ডিজাইন বা নকশা তৈরি করতে হয়, আর এই নকশাটাকেই বলা হয় ইআর ডায়াগ্রাম। তো এই ইআর ডায়াগ্রাম, যার পুরো নাম এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা আসলে একটা ছবির মতো ম্যাপ। এই ম্যাপটা আমাদের দেখিয়ে দেয় যে একটা ডেটাবেসের ভেতরে কি কি জিনিস আছে আর তারা একে অপরের সাথে কিভাবে যুক্ত। মানে পুরো ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচারটা এক নজরে বোঝা যায়। এটাই কিন্তু যে কোনো ডেটাবেস ডিজাইনের একদম ভিত্তি। যে কোনো ইআর ডায়াগ্রাম মূলত 3টা জিনিস দিয়ে তৈরি। প্রথমটা হলো এন্টিটি। এন্টিটি মানে হলো বাস্তব জগতের যে কোনো জিনিস, যেমন একজন ছাত্র বা একটা গাড়ি। এটাকে ছবিতে একটা আয়তক্ষেত্র দিয়ে দেখানো হয়। দ্বিতীয়টা হলো অ্যাট্রিবিউট। এটা হলো ওই এন্টিটির বৈশিষ্ট্য, যেমন ছাত্রের নাম বা আইডি। এটাকে দেখানো হয় একটা ডিম্বাকৃতি বা ওভাল দিয়ে। আর 3 নম্বর হলো রিলেশনশিপ, মানে এন্টিটিগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত। যেমন ছাত্র একটি কোর্সে ভর্তি হয়, এই সম্পর্কটা বোঝানোর জন্য একটা ডায়মন্ড বা হীরক আকৃতি ব্যবহার করা হয়। তবে সব এন্টিটি কিন্তু একরকম শক্তিশালী নয়। কিছু এন্টিটি আছে যারা স্বয়ংসম্পূর্ণ, মানে তাদের নিজেদের চেনার জন্য একটা ইউনিক আইডি বা প্রাইমারি কি থাকে। এদেরকে বলা হয় স্ট্রং এন্টিটি, আর এদের বোঝানো হয় একটা সিঙ্গেল আয়তক্ষেত্র দিয়ে। অন্যদিকে কিছু এন্টিটি আছে যারা নিজেদের পরিচয়ের জন্য অন্য একটা এন্টিটির ওপর নির্ভর করে। এদেরকে বলা হয় উইক এন্টিটি, আর এদের বোঝানোর জন্য ডবল আয়তক্ষেত্র আর ডবল ডায়মন্ড ব্যবহার করা হয়। শুধু সম্পর্ক আছে বললেই তো হবে না, সম্পর্কটা ঠিক কী ধরনের সেটাও তো বলতে হবে। এখানেই আসে কার্ডিনালিটির ধারণা। এটা আসলে সম্পর্কের সংখ্যাটা বলে দেয়। যেমন 1 থেকে 1 সম্পর্ক হতে পারে, মানে একজন ছাত্রের একটাই স্টুডেন্ট আইডি থাকে। আবার হতে পারে 1 থেকে বহু, যেমন একজন প্রফেসর অনেক ছাত্রকে পড়ান। আবার বহু থেকে বহু সম্পর্কও হয়, যেমন অনেক ছাত্র মিলে অনেকগুলো কোর্স নিতে পারে। এই নিয়মগুলোই ডেটাবেসকে ঠিকঠাকভাবে কাজ করতে সাহায্য করে। অনেক তো থিওরি নিয়ে কথাও হলো, এখন চলুন একদম বাস্তব জীবনে দেখি এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আমরা প্রতিদিন যেসব অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি সেগুলোর পেছনেও কিন্তু এই একই কনসেপ্ট লুকিয়ে আছে। ধরুন একটা ইউনিভার্সিটির ডেটাবেস। এখানে এন্টিটি কারা? ছাত্র, কোর্স, প্রফেসর, এরাই হলো এন্টিটি। এদের অ্যাট্রিবিউট কি? যেমন ছাত্রের জন্য স্টুডেন্ট আইডি, কোর্সের জন্য কোর্সের নাম। আর রিলেশনশিপ, একজন ছাত্র একটা কোর্সে ভর্তি হয়, একজন প্রফেসর একটা কোর্স পড়ান, এগুলোই তো রিলেশনশিপ। দেখুন, আমরা যা যা শিখলাম সব কিন্তু এখানে একেবারে পরিষ্কারভাবে মিলে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেখা যাক। একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে মূল এন্টিটিগুলো কি কি? বই, প্রকাশক আর লাইব্রেরির সদস্য। আর এদের মধ্যেকার সম্পর্কগুলো হলো প্রকাশক বই প্রকাশ করে আর সদস্য বই ধার করে। এই সহজ ব্লুপ্রিন্টটাই কিন্তু একটা পুরো লাইব্রেরিকে ডিজিটালভাবে চালানোর জন্য যথেষ্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা প্রতিদিন যে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি তার প্রায় সব কিছুর পেছনে কিন্তু এরকম একটা গোছানো ডেটাবেসের কাঠামো কাজ করছে। এখন পর্দার পেছনের এই ব্লুপ্রিন্টটা জানার পর পরের বার কোনো অ্যাপ ব্যবহার করার সময় কি আমাদের দেখার ভঙ্গিটা একটু বদলে যাবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।